বাংলাদেশের সবচেয়ে আলোচিত নামগুলোর ভিতর একটি ডক্টর মোহাম্মদ ইউনূস। নোবেল বিজয়ী বিশ্ব নেতাদের বন্ধু, কিন্তু কেন নিজের দেশেই বারবার বিতর্কের মুখে পড়েন তিনি? আসলে সত্যিটা কি? আজকে 3টি পয়েন্টে আপনাদের মাঝে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বরে ডক্টর ইউনূস সরকারের ঋণ বিষয় নিয়ে আপনাদের মাঝে যে কলা ঝুলানো হয়েছে, মূলা ঝুলানো হয়েছে, সেটা সঠিক উত্তর দেব। আসলে উনি ঋণ কিভাবে করেছেন এবং কত টাকা ঋণ করেছেন, সঠিক যেটা সত্য সেটাই বলবো। 2 নম্বরে আমেরিকার সাথে ডক্টর ইউনূসের যে চুক্তি, এই চুক্তি নিয়ে যে প্রচুর পরিমাণ সমালোচনা হচ্ছে, আসলেই এখানে কতটুকু দেশের ক্ষতি হয়েছে এবং কতটুকু লাভ হয়েছে, আসলে আমেরিকার সাথে কি চুক্তি হয়েছে, সত্যটা আসলে কি, সেটাই আপনাদের বলবো। আসলে এই বিষয়ে প্রায় নিউজগুলোই আংশিক আমরা দেখতে পাচ্ছি, পুরো নিউজগুলো কেউ করতেছে না। আমি আপনাদের মাঝে পুরো বিস্তারিত বলার চেষ্টা করব। যারা ডক্টর ইউনূস সম্পর্কে জানতে চান, আসলেই আমেরিকার সাথে চুক্তিতে কি করা হয়েছে এবং ওখানে কি আছে, এটা জানতে চান, অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন। অসংখ্য মিডিয়া ঘাটাঘাটি করে এবং এই তথ্যগুলো অ্যানালাইসিস করেই আমি আপনাদের মাঝে কথা বলার জন্য আসলাম। অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, একদম প্রমাণ সহকারে, যেটা সত্য, অথেন্টিক, বাস্তব, সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। চলেন ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বরে যে বিষয়টি আমি আপনাদের মাঝে বলবো, যেটা নিয়ে সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছে বর্তমানে, সেটা হচ্ছে ডক্টর ইউনূসের ঋণ। সেটা ঋণ আসলে উনি কত বিলিয়ন ডলার করেছেন, এটার একটা আনুমানিক হিসাব আমি আপনাদের দিচ্ছি। তারপরে কোথায় কোথায় ঋণ করেছেন এবং কেন ঋণ করতে হয়েছে, এবং ঋণটা আসলে উনি নিজে করেছেন নাকি আসলে ওনাকে করতে বাধ্য করা হয়েছে বা উনি করতে বাধ্য হয়েছেন, প্রত্যেকটা বিষয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো। আপনারা কথা বলা শেষ করলে অবশ্যই বুঝে যাবেন নিজেরাই যে আসলে এখানে কি ঘটেছে। দেখুন, যখন 2006 সালে বিএনপি সরকার ক্ষমতা থেকে চলে যান এবং ফখরুদ্দিন সরকার আসে, তখন বাংলাদেশের ঋণ ছিল 19 বিলিয়ন ডলার, এবং তিনি এসে 2 বছর চালিয়ে সেই ঋণটা 22 বিলিয়ন ডলার রেখে যান। এবং 2008 সালে যখন শেখ হাসিনা সরকার ক্ষমতা গ্রহণ করেন, সেই ঋণটা গিয়ে দাঁড়ায় 103 বিলিয়ন ডলার। মানে উনি মোট 81 বিলিয়ন ডলার দীর্ঘ 16 বছরে ঋণ করেছেন। গড়ে প্রতি বছর প্রায় 5 বিলিয়ন ডলার ঋণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি, একদম প্রমাণ সহকারে আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, ওখান থেকে 2024 সালে যখন শেখ হাসিনা সরকার চলে যান, সেখান থেকে 2024 সাল থেকে 2026 সাল পর্যন্ত, 26 সালে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত, এবং ডক্টর ইউনূস সরকার ঋণ করেন 10 বিলিয়ন ডলার, এবং মোট ঋণ গিয়ে দাঁড়ায় 113 বিলিয়ন ডলার। 1.5 বছরে 10 বিলিয়ন ডলার আসলে বেশি মনে হচ্ছে, আসলেই বেশি। 10 বিলিয়ন ডলার সংখ্যাটা ছোট নয়, অনেক বড়। এখানে সমালোচনার বিষয় আছে, কিন্তু এখানে সমালোচনার বিষয় থাকলেও কেন থাকবে না সমালোচনা, এটাই হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, দেখেন, যখন শেখ হাসিনা সরকার আসে এবং সরকার উনি পরিচালনা করেন, বড় বড় প্রজেক্ট হাতে নেন, কিন্তু এইগুলো বড় প্রজেক্টের ভিতরে উল্লেখযোগ্য আমরা যে প্রজেক্টগুলো বলতে পারি, সেখান থেকে আমি আপনাদের মাঝে কিছু প্রজেক্ট আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখেন, উনি যে প্রজেক্টগুলো হাতে নেন, সেখান থেকে উনি বিশাল বিশাল কিছু প্রজেক্ট হাতে নেন। যেমন পদ্মা সেতু, এটা শেষ করতে পেরেছিলেন। ঢাকা মেট্রো রেল, এটাও শেষ করেছিলেন। কর্ণফুলী টানেল, এটাও শেষ করে গিয়েছেন উনি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল, এই কাজটি কিন্তু শেষ করে যাননি, এটা কিন্তু রানিং আছে, চলমান এখন পর্যন্ত। বিএনপি সরকারের সময়ও রানিং আছে, সামনে মাসে উদ্বোধন হবে, তারেক রহমান উদ্বোধন করবেন। এবং দেখেন, এরপরে যেটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আপনারা জানেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু এখন পর্যন্ত রানিং আছে। এই যে রানিং যে কাজগুলো আছে, এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলেন, তারপরে যমুনা রেল সেতু, এইগুলো, এছাড়া রংপুর এক্সপ্রেসওয়ে, এছাড়া অনেক জায়গায় দেখা যাচ্ছে কাজ শেষ হয়েছিল না, সেই কাজগুলো রানিং ছিল। এবং এটার উপর বিদেশে ঋণ নির্ধারণ করেছিলেন আওয়ামী লীগ সরকার, এবং সেই ঋণের কিস্তিগুলো ধীরে ধীরে আসার কথা। সেই যখন ডক্টর ইউনূস সরকার আসেন, এই ঋণের কিস্তিগুলো কিন্তু তখন ধীরে ধীরে আসেন, এবং সেটাও কিন্তু ঋণ আকারে বড় হতে থাকে, এবং ঋণ আকারে কিন্তু বিশাল হন। এখানে যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু বিশাল একটা প্রজেক্ট, এখানে কিন্তু প্রচুর পরিমাণ টাকা ইনভেস্ট করতে হয়েছে, এবং সেখানে এখন পর্যন্ত যেহেতু কাজ রানিং আছে, এখন পর্যন্ত কিন্তু সেখানে ঋণ আসতেছে। যেমন অলরেডি 2 মাসের ভিতরে বিএনপি সরকার কিন্তু 56,000 কোটি টাকা ঋণ করে ফেলেছেন। এটা কিন্তু বিএনপি সরকার নতুনভাবে ঋণ করেননি, এই ঋণ
ঋণগুলো কিন্তু যেমন কিছু ঋণ আছে আওয়ামী লীগ সরকার পাশ করে গেছেন এবং কিছু ঋণ আছে ডক্টর ইউনূস সরকার পাস করেছেন। কেন ইউনূস সরকার পাশ করেছেন, এটা ইউনূস সরকারের আসলে দায় কতটুকু, এটা আমি আপনাদের মাঝে বলতে আসতেছি, একটু ধৈর্য ধরে দেখুন, ভিডিওটি বড় হবে। দেখুন, ডক্টর ইউনূস সরকার যখন সরকারে আসেন তখন কিন্তু প্রচুর পরিমাণ ঋণ ছিল। যখন বিদ্যুৎ খাতে আদানি গ্রুপের কাছে কিন্তু অনেক ঋণ ছিল। আদানি গ্রুপের ঋণ পরিশোধ না করলে কিন্তু তা বিদ্যুৎ দেওয়া হতো না। এবং কাতারের কাছে যে গ্যাসগুলো আপনারা রান্নার কাজে ব্যবহার করেন সেই গ্যাসের জন্য কিন্তু প্রচুর পরিমাণ ঋণ ছিল। সেই ঋণ কিন্তু পরিশোধ করতে হয়েছে এবং তারপরে কিন্তু কথা বলতে হয়েছে এবং এই ঋণগুলো কিন্তু ডক্টর ইউনূস সরকার পরিশোধ করেছেন। এবং এই ঋণগুলো পরিশোধ করতে গিয়ে নতুন ঋণ করতে হয়েছে। মানে আমাকে উদাহরণ দিচ্ছি, আমি যখন কারোর থেকে ঋণ নেই, যদি কখনো ডেট মোতাবেক না দিতে পারি তাহলে আমি কি করি, অন্যজনের থেকে ঋণ নিয়ে তাকে ওই ডেট মোতাবেক ঋণটা পরিশোধ করে দেই, যেন কথা দুই না হয়। প্রয়োজনে আরেকজনের থেকে যে ঋণ নিলাম সেটা পরবর্তী টাইমে আমি পরিশোধ করব। ঠিক ডক্টর ইউনূস সরকার এই কাজগুলোই করেছেন। কিন্তু যেহেতু আওয়ামী লীগ সরকারের ঋণের কিস্তি ছিল প্রচুর পরিমাণ, সেই ঋণগুলো শোধ করতে কিন্তু নতুনভাবে ডক্টর ইউনূস সরকারকে কিছু ঋণ করতে হয়েছে এবং সেই ঋণ কিন্তু উনি ঋণ শোধ করার জন্যই কিন্তু নেওয়া হয়েছে। উনি কিন্তু ভোগ বিলাসিতা বা নতুন করে কোনো প্রজেক্ট হাতে কিন্তু নেননি বা দুর্নীতি হয়ে প্রজেক্টের টাকা লুট হয়েছে, এরকম ঘটনা কিন্তু ডক্টর ইউনূস সরকারের সময় হয়নি। কিছু দুর্নীতি হয়েছে, সেটা দেশের ভিতরে দুর্নীতি হয়েছে, বড় আকারের প্রজেক্ট নিয়ে সেই টাকাগুলো বিদেশে পাচার করার মতো দুর্নীতি কিন্তু ডক্টর ইউনূস সরকারের সময় হয়নি, যার কারণে কিন্তু উনি $10 বিলিয়ন এখানে ঋণ হয়ে গেছে। কিছু ঋণ শেখ হাসিনার সরকার সময় চুক্তিবদ্ধ, সেখান থেকে এসেছেন এবং কিছু ঋণের কিস্তি শোধ করার জন্য নেওয়া হয়েছে এবং কিছু ঋণ দেশ পরিচালনার ক্ষেত্রে নেওয়া হয়েছে। মোট কথা আসলে উনি বাধ্য হয়েছেন এই ঋণগুলো নিতে, উনি দুর্নীতি করার জন্য এই ঋণগুলো নেননি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসলে অকাট্য প্রমাণ দেওয়া যায়, কিন্তু ওই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যার কারণে অকাট্য প্রমাণ আমি আপনাদের মাঝে এখন দিচ্ছি না। যদি এই বিষয়টা নিয়ে যদি আপনাদের জানার আরও আগ্রহ থাকে কমেন্ট সেকশনে লিখবেন, আমি অকাট্য প্রমাণ দিয়ে দেবো আসলে এই ঋণগুলো কিভাবে এসেছে। এখানে দুর্নীতি হয়ে ঋণ হয়নি, এখানে আসলে দেশের প্রয়োজনে ঋণ হয়েছে। যেমন বিএনপি সরকার যখন এখন বর্তমান যে ঋণটা হয়েছে এটা দুর্নীতি হয়ে ঋণ হয়নি। যারা সমালোচনা করেন তারা আসলে না বুঝে সমালোচনা করেন। যদি কেউ না জানে, যদি যে বিষয়ে যার জ্ঞান নেই সেই বিষয়ে যদি কেউ কথা বলে তার সাথে আপনি তর্ক করে কি করবেন? সে আপনাকে বলবে যে ঋণ করেছে সরকার, কিন্তু এই ঋণগুলো তো বিএনপি সরকার নতুনভাবে পাশ করতে পারেনি। আপনি জানেন আইএমএফের কাছে কিন্তু ঋণ চেয়েছে বাংলাদেশ সরকার, এটা কিন্তু পাশ হতে সময় লাগবে। চাইলেই কিন্তু ঋণ হয়ে যায় না, 1-2 মাসের ভিতর কিন্তু ঋণ নেওয়া সম্ভব হয় না। এটা কিন্তু পূর্বের যেমন ইউনূস সরকার কিছু ঋণ নির্ধারণ করেছে, সেটা কিস্তি আকারে ঢুকতেছে। এই যে আওয়ামী লীগ সরকারের ঋণ কিছু এখন পর্যন্ত ঢুকতেছে, যেমন এই যে এখন পর্যন্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু চালু হয়নি, এখানে কিন্তু এখন পর্যন্ত ঋণ ঢুকতেছে। এরকম কিছু ঋণ কিন্তু ঢুকতেছে, নতুন করে ঋণ নেওয়া এখন পর্যন্ত শুরু হয়নি, নতুন ঋণ নেওয়া শুরু হবে। ঋণ ছাড়া দেশ চলবে না। দেখেন দেশের অর্থনীতি অনেকটাই ভঙ্গুর, যার কারণে ঋণ ছাড়া কোনো সরকারই চালাতে পারবে না। এখন যদি জামাত সরকার আসতো তারা আরও হিমশিম বেশি খেত, তাদের আরও অভিজ্ঞতার ঘাটতি ছিল, তাদের আরও বেশি ঋণ করা লাগতো। যেমন ডক্টর ইউনূস সরকার এসে অভিজ্ঞতার ঘাটতির কারণে অনেকটা ঋণ হয়তো বেশি করে গেছেন। ধারাবাহিকতার যে ঋণের ধারাটা দেখেন, প্রথমে যে বিএনপি সরকার ঋণটা রেখে গেছিলো এটা খুবই সামান্য। ফখরুদ্দিন সরকার কিন্তু সময় দুর্নীতি আসলেই কম হয়েছে, মাত্র 2 বছরে $3 বিলিয়ন ঋণ বেড়েছে, যেখানে ডক্টর ইউনূস 2 বছরে ঋণ বেড়েছে $10 বিলিয়ন। এবং আওয়ামী লীগ সরকার কিন্তু প্রচুর পরিমাণ ঋণ বৃদ্ধি করেছে, যেখানে 81 কোটি বিলিয়ন ডলার ঋণ বৃদ্ধি করেছে, গড়ে প্রায় উনি $5 বিলিয়ন প্রতি বছর বৃদ্ধি করেছে। সেখানে ডক্টর ইউনূস সরকার কিন্তু $5 বিলিয়ন বেশি বৃদ্ধি পেয়েছে অনভিজ্ঞ থাকার কারণে। এবং আসলে অর্থনীতি ভঙ্গুর সেটা ট্যাকেল দেওয়ার জন্য এটা ঋণ নেওয়া হয়েছে। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। এখন 2 নম্বর পয়েন্টে আমি আপনাদের মাঝে যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডক্টর ইউনূসের যে চুক্তি নিয়ে যে কথা হচ্ছে, আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে এই চুক্তিটা নিয়ে আমি সংক্ষেপে এখানে কিছু আপনাদের বলি। এই বিষয়টি নিয়ে আসলে বিস্তারিত আমি অন্য ভিডিওতে কথা বলবো, যেহেতু এই ভিডিওটি অলরেডি বড় হয়ে গেছে। এখানে বাংলাদেশের কেন ইউনূস সরকার এই চুক্তিটা করলো আমেরিকার সাথে, সেটা 1 নম্বর কারণ হচ্ছে যখন আমেরিকা সরকার বাংলাদেশের উপর ট্যারিফ বসালো 37%, তখনই ইন্ডিয়ার উপর ট্যারিফ ছিল 18%। তো এই জায়গায় কিন্তু গার্মেন্ট শিল্প কিন্তু পিছিয়ে যাবে, ইন্ডিয়ার সাথে প্রতিযোগিতায় পারবে না। এবং শুধু গার্মেন্ট শিল্প না, এবং এটা কেন ট্রাম্প বৃদ্ধি করেছে, কারণ বাংলাদেশ আপনারা জানেন বাংলাদেশে আমেরিকা থেকে গাড়ি আমদানি করে 500% ট্যারিফ দেওয়া আছে। শুধু গাড়িতে নয়, অন্যান্য জায়গাতেও প্রচুর পরিমাণ বাংলাদেশে যেগুলো প্রোডাক্ট আছে এগুলোর প্রতি, মোবাইল থেকে শুরু করে আমেরিকা থেকে যেগুলো আসে ওগুলোর প্রতি অনেক বেশি ট্যারিফ দেওয়া হয়েছে। সেই জন্য
ট্রাম্প কিন্তু উল্টো বাংলাদেশের উপর ট্যারিফ কিন্তু বেশি করে দিল। এটা কিন্তু আপনারা অনেকে জানেন না, না জেনেই কথা বলেন বা না জেনেই মনে করেন যে এত বেশি কেন দিল। বাংলাদেশ কিন্তু তার চেয়ে বেশি দিয়ে রেখেছে। এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যখন চুক্তি করা প্রয়োজন হলো তখন আমেরিকাও কিছু শর্ত দিল, এবং আমেরিকার যে শর্ত সেটা হলো ওদের দেশ থেকে পণ্য কিনতে হবে। এলএমজি গ্যাস থেকে শুরু করে আরও কিছু আছে, যেমন খাদ্য তালিকার কিছু খাদ্য তালিকা আছে বা কিছু যন্ত্রপাতি আছে। এছাড়া আরও কিছু আছে, সেটা হচ্ছে বিমানের যন্ত্রাংশ বা বিমান, এগুলো কিনতে হবে বা অন্যান্য প্রাসপাতি সব মিলে আসলে 17 বিলিয়ন ডলারের একটা বড় একটা অ্যামাউন্ট, যেটা দীর্ঘ 5 বা 10 বছরে এরকম একটা চুক্তি তারা এটা করলো। এটা করার কারণে কিন্তু আমেরিকার সাথে কিন্তু এই যে এখানে ডক্টর ইউনূস কিন্তু সমালোচিত হয়ে গেল। এখানে কিন্তু সমালোচিত হওয়ার কিছু কারণ আছে, কারণ আমেরিকা থেকে যে প্রোডাক্টগুলো আসবে সেগুলোর অবশ্যই দাম বেশি, এবং দেখা যাচ্ছে দাম বেশি আমরা নিতে বাধ্য নয়, কিন্তু আমেরিকাকে সন্তুষ্ট করতে হলে কিন্তু আমাদের নিতেই হবে। এখানে কিন্তু আবার একটা বিষয় হয়ে গেছে, তাদের থেকে না নিলে কিন্তু তারা কিন্তু মন খারাপ করবেন, বা এখন যে বিএনপি সরকার এসে যে চুক্তিটা বাতিল করবে সেটাও কিন্তু করতে পারতেছে না, যার কারণে বাংলাদেশের কিছুটা হলেও এখানে ব্যাকফুটে চলে গেছে। কিন্তু এর বিনিময়ে আবার বাংলাদেশ একটা সুবিধা পেয়েছে, সেটা হলো তারা ট্যারিফ কমে 19% নিয়ে আসছে, এবং এর জন্য কিন্তু বাংলাদেশের যে শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে গার্মেন্ট শিল্প, এগুলো কিন্তু আবার আগের মতো চাঙ্গা হতে শুরু করেছে। এই জন্যই কিন্তু মূলত এই কাজগুলো করেছে। আসলে এখানে সংক্ষেপে বললাম, এখানে কিছু সমস্যাও আছে, কিছু বাংলাদেশের জন্য সুবিধাও আছে। বিস্তারিত থাকবে পরের ভিডিওতে, একদম আলোচনা করা হবে হচ্ছে প্রমাণ সহকারে। যেহেতু ভিডিওটি বড় হয়ে গেছে, এখন আর এই বিষয় নিয়ে কথা বললাম না। সবাই ভালো থাকবেন। যদি এই বিষয় নিয়ে ভিডিওটি চান অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।